সকলকে স্বাগত জানিয়ে আজ পরিবেশের চ্যাপ্টারের মাটি দূষণ এবং শব্দ দূষণ পড়াতে চলেছি। এর আগে আমি তোমাদের 3টে ক্লাস করেছি চ্যাপ্টার 5-এ মোট 3টে ক্লাস করেছি। আজকে 4 নম্বর ক্লাস। এই জন্য দেখো খেয়াল করে এখানে পার্ট 4 লেখা রয়েছে। পার্ট 4-এ আমি মাটি দূষণ এবং শব্দ দূষণ পড়াবো। মাটি দূষণ এবং শব্দ দূষণ। এবার একটু সবাই বোর্ডের দিকে তাকিয়ে দেখো। মাটি দূষণের মধ্যে মানে এই যে দুটো টপিক পড়াবো তার মধ্যে কোন কোন অংশগুলো তোমাদের জানতে হবে। যে মাটি দূষণ কাকে বলে একটু জানতে হবে, মাটি কি ভাবে দূষিত হয় এটা একটু জানতে হবে, মাটি দূষণের ফলাফল অর্থাৎ মাটি দূষণের ফলে আমাদের কি অসুবিধা তৈরি হয়, মাটি দূষণের কুফল সুফল সে অর্থে খুব একটা বেশি কিছু নেই। তারপরে মাটি দূষণের সঙ্গে রিলেটেড কতগুলো জিনিস মানে কয়েকটা রোগ এবং শব্দ পড়তে হবে। মাটি দূষণের সঙ্গে বায়োম্যাগনিফিকেশন, জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন ব্যাপারটাকে একটু করতে হবে। মাটি দূষণের সঙ্গে বা জল দূষণের সঙ্গে যুক্ত 3টে রোগ আছে, এটা ভারী ধাতুর প্রভাবে এগুলো হয়ে থাকে। মিনামাটা বলে একটা রোগ আছে, ডিসলেক্সিয়া বলে একটা রোগ আছে, ইটাই বলে একটা রোগ আছে। এই রোগগুলো কোন ধাতুর বেশি উপস্থিতিজনিত কারণে হয়ে থাকে সেটা একটু জানতে হবে, এবং এই রোগের রোগ লক্ষণগুলো কি, এই রোগে কি হয় আমাদের সেটা একটু জানতে হবে। আর বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন, বিশেষ করে ডিডিটি বায়োম্যাগনিফিকেশন, এটা আমাদের খুব ভালো করে জানতে হয়, খুব পরীক্ষা আসে। একটা ক্লোরিন যুক্ত যৌগের নাম লেখো যার বায়োম্যাগনিফিকেশন খুব বেশি পরিমাণে আমাদের দেশে দেখা যায়। ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটা হচ্ছে ক্লোরিন যুক্ত বা ক্লোরিনেটেড যৌগ। এটাকে কেমিক্যালস, এটা এক ধরনের ইনসেকটিসাইড, মানে হচ্ছে কীট পতঙ্গ দমনের জন্য ব্যবহার করা হয়। তো ওগুলো নিয়ে বিস্তারিত ভাবে পরে আসবো। চলে আসি মাটি দূষণ কাকে বলে। মাটি দূষণ সংক্ষেপে বলা হয় যে মাটিতে বিভিন্ন রকমের অবাঞ্ছিত অপ্রয়োজনীয় ক্ষতিকর বস্তুগুলোর উপস্থিতির ফলে মাটির বসবাসকারী জীবদের জীবন ধারণ বিঘ্নিত হওয়ার ঘটনাকে বলা হয় মাটি দূষণ। মাটিতে বিভিন্ন মানে অবাঞ্ছিত বস্তুর সংযোজনের ফলে মাটির যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সেগুলো বদলে যায়। ফলে মাটিতে বসবাসকারী জীবদের নানা রকম ক্ষতিকর অবস্থার সম্মুখীন হতে হয়। এই পদ্ধতিটাকে আমরা বলছি সয়েল পলিউশন বা মাটি দূষণ। এই মাটি দূষণের একটু ডেফিনেশন বা মাটি দূষণ কাকে বলে একটু জানতে হবে। এরপরে চলে যাব কি ভাবে মাটি দূষিত হয়, মাটি দূষণ কি ভাবে হতে পারে। মাটি দূষণ বিভিন্ন ভাবে হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন কলকারখানা এবং পৌরসভা এবং বিভিন্ন বিয়ে অনুষ্ঠান বাড়ি থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো মাটিতে ফেলা হয় তার মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। এই জীবাণুগুলোর মাধ্যমে মাটি দূষিত হয়। এমনকি যে হাসপাতাল থেকে যে বর্জ্যবস্তুগুলো পাওয়া যায় সেগুলো অনেক সময় মাটিতে ফেলে দেওয়া হয়। ঠিক মতো তাকে জীবাণুমুক্ত না করেই মাটিতে ফেলে দেওয়া হয়। এই যে হাসপাতালের বর্জ্য, পৌরসভার বর্জ্য, বাজার থেকে পাওয়া বিভিন্ন বর্জ্য, তারপরে হচ্ছে বিভিন্ন কলকারখানা থেকে নির্গত বর্জ্য, এগুলো মাটিতে পড়লে মাটি দূষিত হয়ে পড়ে। কেননা এদের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালস একদিকে যেমন থাকে, অপরদিকে বিভিন্ন জীবাণু থাকে। আবার কৃষি কাজের জন্য কিন্তু মাটি মারাত্মক হারে দূষিত হয়। কৃষি কাজের ফলেও কিন্তু মাটি মারাত্মকভাবে দূষিত হতে পারে।
যেমন আমরা কৃষিকাজে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করে থাকি, তারপরে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকি, বিভিন্ন আগাছানাশক ব্যবহার করে থাকি। এই যে রাসায়নিক সার, তারপরে বিভিন্ন রকমের কীটনাশক, রাসায়নিক সারের মধ্যে ফসফেট সার হতে পারে, নাইট্রেট সার হতে পারে, সালফেট সার হতে পারে। এইগুলো মাটির ধর্মটাকে নষ্ট করে দেয়, মাটির যে জল ধারণ ক্ষমতা নষ্ট করে দেয়, মাটির যে অ্যাসিড এবং ক্ষারকীয় ভাবের মানে ক্ষারকীয় প্রকৃতির যে রূপ সেটা বদলে দেয়। ফলে মাটি দূষিত হয়ে পড়ে, ফলে মাটিতে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মাটিতে মানে ফসল ফলে, সেই ফসলে কীটপতঙ্গকে দমন করার জন্য বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করা হয়, যেমন ডিডিটি। এছাড়া ব্যবহার করা হয় বেনজিন হেক্সাক্লোরাইড, বিএইচসি। প্যারাথিয়ন বলে একটা কেমিক্যালস ব্যবহার করা হয়, ম্যালাথিয়ন ব্যবহার করা হয়, এন্ড্রিন বলে একটা কেমিক্যালস ব্যবহার করা হয়। এগুলো কিন্তু সব অভঙ্গুর রাসায়নিক বস্তু, যেগুলো জমিতে কীটনাশক হিসাবে ফসলের কীটপতঙ্গকে দমন করতে ব্যবহার করা হয়। এছাড়াও আবার বিভিন্ন আগাছানাশক জমিতে ব্যবহার করা হয়। তার মধ্যে 2,4-D এটা একটা আছে, MCPA এটা একটা আছে, 2,4,5-D এরকম একটা যৌগ ব্যবহার করা হয়। 2,4-ডাইক্লোরো ফেনক্সিঅ্যাসিডিক অ্যাসিড, 2,4,5-ট্রাইক্লোরোফেনক্সিঅ্যাসিডিক অ্যাসিড, মিথাইল ক্লোরোফেনক্সিঅ্যাসিড। এর আগে একটা 2 দেওয়া যেতে পারে, 2-MCPA, 2-মিথাইল ক্লোরোফেনক্সিঅ্যাসিডিক অ্যাসিড। এগুলোকে বলা হয় হার্বিসাইড বা আগাছানাশক। এরাও কিন্তু মাটিকে দূষিত করে, বিভিন্ন আগাছা দমনের জন্য ব্যবহার করা হয়। তা মাটি দূষণের কারণ এছাড়াও কিন্তু প্লাস্টিক জাত বস্তুগুলোর ফলেও মাটি দূষিত হতে পারে। বিভিন্ন রং শিল্প থেকে যে বিভিন্ন রকমের রং তৈরির যে উপাদানগুলো, আবার পেট্রোলিয়াম তৈরির, আলকাতরা তৈরির কারখানা থেকে অনেক সময় আলকাতরা, আবার রং তৈরি কারখানা থেকে রং, বা রং তৈরির যে বিভিন্ন কেমিক্যাল, সেগুলোও কিন্তু মাটিতে মিশে গিয়ে মাটিকে দূষিত করতে পারে। এমনকি যে স্পঞ্জ আয়রন তৈরি হয় যে কারখানাতে, সেখান থেকে আয়রন সমৃদ্ধ আয়রন ঘটিত যৌগগুলো জলের মাধ্যমে পার্শ্ববর্তী খেতে বা জমিতে গিয়ে পড়ে বা জলাশয়ে গিয়ে পড়ে, সেখানেও কিন্তু মাটি দূষিত হতে পারে। তা এছাড়াও প্রাণীর মলমূত্র দিয়েও কিন্তু মাটি দূষিত হতে পারে। এই মাটি দূষণের বিভিন্ন কারণগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ফলাফল, মাটি দূষণের ফলে বিভিন্ন রকমের জীবাণুর পরিমাণ মাটিতে বেড়ে যায়। সেই জীবাণু দিয়ে মানুষের নানা রকমের রোগ হতে পারে, যেমন অ্যামিবিয়াসিস হতে পারে, তারপর হচ্ছে কৃমি ঘটিত রোগ হতে পারে, অ্যাসকারিয়াসিস। তারপরে হচ্ছে তোমার অনেক সময় পোলিও ভাইরাসগুলো মলের সঙ্গে মাটি দিয়ে গিয়ে মিশে থাকে, সেই মাটি কোনো কারণে যদি আমাদের মুখে চলে আসে তাহলে পোলিও মাইলাইটিস বলে রোগটাও হতে পারে। এছাড়া মাটির মধ্যে মানে যে বর্জ্য পদার্থগুলো নিক্ষিপ্ত হয় কলকারখানা থেকে, তার মধ্যে ক্যাডমিয়াম থাকতে পারে, লেড বা সীসা থাকতে পারে, তারপরে মার্কারি থাকতে পারে বা পারদ থাকতে পারে, এই ক্যাডমিয়াম থাকতে পারে। এই যে পারদ ঘটিত যৌগের প্রভাবে মাটি দূষিত হয়ে মিনামাটা বলে একটা রোগ তৈরি করে। এই রোগে হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্র খুব ক্ষতিগ্রস্ত হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর সে সঙ্গে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। ডিসলেক্সিয়াও বলে একটা রোগ হতে পারে, এটাও তো আমাদের স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের হাড়ের মানে দৃঢ়তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ইটাই বলে একটা রোগ হয়। ডিসলেক্সিয়াটা পারদের আধিক্যের ফলে হয়ে থাকে। ক্যাডমিয়ামের প্রভাবে, বেশি পরিমাণে ক্যাডমিয়াম যদি মাটিতে মিশে যায় তাহলে ইটাই বা আউচ বলে একটা রোগ হয়।
এগুলো সব ক্ষতিকারক দিক। এই তিনটে রোগের সঙ্গে কিন্তু আমাদের হৃৎপিণ্ড, ব্রেন, কিডনি এবং বোনস অর্থাৎ অস্থির সম্পর্ক রয়ে গেছে। এগুলো একটু মনে রাখবে। নেক্সট চলে যাব যে এই শব্দ দূষণ কাকে বলে। অবাঞ্ছিত এবং সুরবর্জিত শব্দ যদি পরিবেশে মেশে তাহলে আমাদের মানে শারীরিক এবং মানসিক অসুস্থতা এসে যায়। এই অবাঞ্ছিত সুরবর্জিত শব্দের আধিক্যের ফলে আমাদের শরীর এবং মনের উপরে যে প্রভাব পড়ে, যে ক্ষতিকর অবস্থা তৈরি হয়, তাকে আমরা বলি শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন। এই শব্দ দূষণের কম্পাঙ্কের তীব্রতা পরিমাপের একককে বলা হয় ডেসিবেল। ডেসিবেল শব্দটা তোমরা সবাই শুনেছ, ডিবি বলা হয়, ক্যাপিটাল বি স্মল বি, ডেসিবেল বলা হয়, ডিবি বলা হয়। এই ডেসিবেল মোটামুটি 60 ডেসিবেল পর্যন্ত যে সমস্ত শব্দের তীব্রতা, সেই শব্দগুলো কিন্তু আমাদের সে অর্থে খুব একটা ক্ষতি করে না। 65 উপরে চলে গেলে আমাদের মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে, আমাদের পিণ্ডের সমস্যা দেখা দিতে পারে, তারপরে আমাদের মানসিক নানা রকম অস্থিরতা তৈরি করতে পারে, আমাদের রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশারের উপরে সমস্যা তৈরি করতে পারে, হৃৎপিণ্ডের পালস রেট বা হৃদস্পন্দন হার বেড়ে যেতে পারে। এগুলো শব্দ দূষণের কুফল। 100 ডেসিবেল শব্দেও যদি আমাদের কানে আসে তাহলে আমাদের বধিরতা এসে যেতে পারে। 95-100 ডেসিবেলের শব্দ আমাদের কালা করে দেয়, বধির করে দেয়। আবার যদি 140 মতো হয়ে যায় কোনো শব্দের কম্পাঙ্ক, তাহলে আমাদের কানের পর্দা, যে আমাদের কর্ণপটল থাকে, সেটা খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে আমরা একেবারে কালা হয়ে যেতে পারি, 100% বধির হয়ে যেতে পারি। জেট বিমানের ক্ষেত্রে যে শব্দটা, সেটার কিন্তু তীব্রতা মোরাললেস 140 ডেসিবেলের কাছে পিঠে। এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক। তা এইগুলো, এই ডেসিবেল কি এবং কোন ধরনের শব্দ আমাদের ক্ষেত্রে ভালো, কোন ধরনের শব্দ আমাদের ক্ষতিকর করে, সেইগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই ডেসিবেলের উপর ভিত্তি করে কিন্তু বলতে হবে। অনেক সময় এমসিকিউতে ডেসিবেলের উপর ভিত্তি করে একটা প্রশ্ন দেয় যে শ্রুতি মধুর শব্দের তীব্রতা কত হওয়া উচিত। আমি বলবো যে 20 থেকে খুব বেশি হলে ম্যাক্সিমাম 60। আমাদের এমনি বলা হয় 65 ডেসিবেলের মধ্যে সবসময় সবকিছু রাখা ভালো, তাহলে আমাদের শরীরের উপরে এফেক্টটা কম আসে, ব্রেনের পরে কম আসে, হৃৎপিণ্ডের উপরে কম আসে, ব্লাড প্রেশারটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। তা এগুলো একটু মাথায় রাখতে হবে। মেজাজ খিটখিট হয়ে যায় শব্দ দূষণের ফলে। দেখবে অনেকে যারা গাড়ির যারা ড্রাইভার, যারা বাসের কন্ডাক্টর ড্রাইভার, যারা অধিক শব্দযুক্ত জায়গাতে থাকে, কলকারখানার মধ্যে শব্দ হচ্ছে, তার মধ্যে কাজ করছে, এরা একটু খিটখিট হয়ে যায়, এদের প্রেশারে বেড়ে যায়, হার্টের বিভিন্ন রোগ হয়, তার নিউরোসিস অর্থাৎ এদের মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের অনেক কিছু রোগ হয়। তা এই শব্দ দূষণের কারণগুলো কি কি? গাদাগুচ্ছের কারণ হতে পারে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য একটা শব্দ দূষণের যে কারণ আমরা বলবো, মানে খুব কলকারখানা থেকে নির্গত শব্দ, যানবাহন থেকে নির্গত শব্দ, এই দুটো সব থেকে বেশি ভাইটাল। কলকারখানা এবং যানবাহন, তোমরা রাস্তাঘাটে বেরিয়ে দেখবে যে সমস্ত জায়গাগুলো খুব বেশি যানবাহন যুক্ত, যেমন আমাদের ডানলপের মোড় বলো, চিড়িয়া মোড়টা ধরা যাক, সিদির মোড় ধরা যাক, শ্যামবাজার ধরা যাক, আমরা যদি আবার একটু শিয়ালদার কাছে পিঠে চলে যাই, কলেজ স্ট্রিটে চলে যাই, ধর্মতলাতে চলে যাই, এই সমস্ত জায়গায় প্রচুর গাড়ি। এই গাড়ির শব্দগুলো কিন্তু মারাত্মক শব্দ দূষণের কারণ। কলকারখানাতে যারা কাজ করে, কলকারখানার যন্ত্রপাতি থেকে যে শব্দ বের হয়, সেটাও শব্দ দূষণের একটা কারণ। বিভিন্ন অনুষ্ঠানে, উচ্চ গ্রামে
মাইক বাজানো হয়, বক্স বাজানো হয়, ডিজে বাজানো হয়, অনেক সময় বিভিন্ন রকমের বাজি পোড়ানো হয়, শব্দবাজি উৎসব অনুষ্ঠানে, এগুলোও কিন্তু শব্দ দূষণের একটা কারণ। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা বাড়িতে রয়েছে, আমাদের আশপাশে কিছু কিছু বাড়িতে খুব উচ্চ গ্রামে মানে সে সে সাউন্ড বক্স বাজাচ্ছে বা টিভি চালাচ্ছে, এগুলোও কিন্তু শব্দ দূষণের কারণ। আবার যে হাটে বাজারে যদি আমরা যাই, সেখানে নানা রকমের শব্দ দেখতে পাবো, দোকানদারদের মধ্যে একটা কোলাহল। এই শব্দ দূষণের বিভিন্ন রকমের কারণ হতে পারে। এককালে শেয়ার মার্কেটে হাঁক ডেকে শেয়ার কেনা বেচা হতো, এখন তো সব অনলাইনে হয়, তখন অনলাইনে হতো না। শেয়ার মার্কেটে হাঁক ডেকে সেখানে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় হতো। এগুলো কিন্তু শব্দ দূষণের কারণ। শব্দ দূষণের বেশ কিছু সংখ্যক কারণ তোমাদের মাথায় রাখতে হবে, কুফলগুলো মনে রাখতে হবে। শব্দ দূষণের মারাত্মক কুফল হচ্ছে ব্রেন, মস্তিষ্ক, নিউরোসিস, অর্থাৎ স্নায়ু ঘটিত রোগ এনে যাবে, মেজাজ খিটখিট হয়ে যাবে, কানে শুনতে অসুবিধা হবে, কানে তালা লেগে যাবে, শ্রবণ শক্তি কমে যাবে, মেজাজ খিটখিট হয়ে যাবে, হৃৎপিণ্ড ঘটিত মানে হৃৎপিণ্ডের পালস বেড়ে যাবে, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে মানসিকভাবে মানুষ অবসাদগ্রস্ত হয়ে যাবে। এই শব্দ দূষণের চোখের পরেও কিন্তু প্রভাব আছে। চোখের পরেও কিন্তু অনেক সময় এরা আমাদের তারারন্ধ্রের উপর কিন্তু প্রভাব ফেলে দেয়। কানের পরে তো অবশ্যই ফেলে, মস্তিষ্কের উপরে অবশ্যই ফেলে, হৃৎপিণ্ডের উপরে অবশ্যই ফেলে, চোখের পরেও কিন্তু কিছুটা প্রভাব রয়েছে। এছাড়া প্রাণীর প্রজননে ব্যাঘাত ঘটে। প্রাণীর প্রজনন, বিশেষ করে যদি আমরা বনভূমি অঞ্চলে যাই, বনভূমি অঞ্চলে যে সমস্ত বন্য প্রাণীগুলো ঘোরাফেরা করে, তারা একটু নিবিড় জায়গাতে থাকতে খুব পছন্দ করে, কিন্তু সেখানে যদি বনভোজন বা অন্যরকম গাড়ি চলাচল করে, তাহলে প্রাণীদের বংশ বিস্তারেও কিন্তু অনেক রকমের প্রবলেম দেখা দেয়। আমরা দেখেছি শব্দ দূষণের ফলে পাখিরা যে ডিম পারে, সেই ডিমের খোলার যে ক্যালসিয়ামের শেল, সেটা পাতলা হয়ে যায়, এবং ডিম ফোটার যে নির্দিষ্ট সময়কাল, তা দেওয়া যাকে বলে, তা দেওয়ার সময়কাল, সেটা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয়। শব্দ দূষণের অনেক রকমের কুফল জীবজগতের পরে রয়েছে, বিশেষ করে প্রাণীদের উপরে, আমাদের উপরে কি কি প্রভাব আছে সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। সবশেষে আমি চলে যাব এই জায়গাতে যে বায়োম্যাগনিফিকেশন, এটা কিন্তু মাটি দূষণের সাথে যুক্ত। জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন, বায়োম্যাগনিফিকেশন, এই যে ক্লোরিন যুক্ত কীটনাশকগুলো জমিতে ব্যবহার করলে, বিশেষ করে ডিডিটি, ক্লোরিন যুক্ত কীটনাশকগুলো ব্যবহার করলে, ডিডিটি বিশেষ করে এই ডিডিটি কৃষিকাজে ব্যবহার করলে, সেই কৃষি কাজে যদি আমরা ব্যবহার করি, অবশ্যই আমরা কীটনাশক হিসাবে এটাকে ব্যবহার করি, বেশিরভাগই কৃষিকাজে ব্যবহার করা হয়। এই ডিডিটি কৃষিকাজে ব্যবহার করলে পার্শ্ববর্তী জলাশয়ে গিয়ে পড়ে বা মাটিতে গিয়ে পড়ে, জলাশয় বা মাটিতে গিয়ে পড়ে। এই জলাশয় বা মাটিতে গিয়ে পড়লে সেই জলাশয় থেকে ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে ঢোকে, অর্থাৎ ওই জলে বসবাসকারী উদ্ভিদের দেহে প্রবেশ করে। সেই উদ্ভিদগুলোকে যে সমস্ত প্রাণীগুলো খায় আণুবীক্ষণিক, তাদের জুপ্লাঙ্কটন বলা হয়। সেই জুপ্লাঙ্কটনের দেহে ওই ডিডিটিটা প্রবেশ করে। ওই জুপ্লাঙ্কটনকে যে সমস্ত মাছেরা খায়, তাদের দেহে ডিডিটিটা সঞ্চারিত হয়। তারপরে ওই মাছগুলোকে যখন অন্য কোনো প্রাণীরা, যেমন আমরা বা মাছরাঙা বা অন্য কোনো প্রাণীরা খায়, তাদের দেহে ওই ডিডিটা চলে যায়। কেন? ওটা অভঙ্গুর যৌগ, অভঙ্গুর যৌগ। এই যে যে পদ্ধতিতে খুব জটিল রাসায়নিক গঠনযুক্ত কীটনাশক বিভিন্ন খাদ্য শৃঙ্খলের খাদ্য স্তরের মাধ্যমে সঞ্চারিত হয়ে ওই খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরের জীবদেহের মধ্যে গিয়ে সঞ্চিত হয়, এই যাওয়াটাকে বলা হচ্ছে জীব বিবর্ধন। আর জীবের দেহে সঞ্চিত হওয়াকে বলা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন। বায়ো অ্যাকুমুলেশন
জৈব পুঞ্জীভূতকরণ। জৈব পুঞ্জীভূতকরণ মানে সঞ্চারিত হওয়াটাকে বলা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন, আর গিয়ে জমা হওয়াটাকে বলা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন। এই বায়ো ম্যাগনিফিকেশন এবং বায়ো অ্যাকুমুলেশন কাকে বলে, এই বিষয়টা অনেক লেখকের বইতে থাকে এবং মাধ্যমিক পরীক্ষাতেও আসে, এটা তোমরা মনে রাখবে। আজকে যা আলাপ আলোচনা হলো তার মাধ্যমে পরিবেশ দূষণ সংক্রান্ত যে অংশগুলো তোমাদের পড়তে হয় সেগুলো আমি পড়িয়ে শেষ করলাম। তোমরা বাড়িতে এগুলো ভালো করে দেখতে থাকো। নেক্সট দিন অন্য একটা অংশে আমরা চলে যাব, তোমরা বাড়িতে এগুলো ফলো করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।